আসসালামু আলাইকুম। নেক ফিউচার আইটির পক্ষ থেকে আমি শামী ফাতেমা সুমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের লাইভ ক্লাসে। যথারীতি আপনারা সম্ভবত জেনে গেছেন আমাদের পোস্ট থেকে যে আজকে আমাদের উইকলি আমাদের যে প্ল্যানিং অনুযায়ী উইকলি একটা ফ্রি লাইভ ক্লাস যাবে। সেই লাইভ ক্লাসের আজকে একদিন, এবং আমার মনে হয় আপনারা জেনেও গেছেন কিসের উপর আজকে লাইভ ক্লাস হবে। আজকের লাইভ ক্লাসের আমরা বিষয় রেখেছি ফটো এডিটিং ফর অনলাইন শপ। অনলাইন শপের এখন আসলে অনেক বেশি প্রচলন হচ্ছে। এত আমরা নর্মালি যেটা জানতাম যে amazon.com, ebay.com এরকম অনলাইন শপ আমরা এতদিন জেনে এসেছি, কিন্তু এখন আসলে অনলাইন বিজনেসটার এত বেশি প্রসার হয়ে যাচ্ছে যেখানে আমাদের দেশেও এখন প্রচুর অনলাইন শপ আসছে, এবং সে সাথে সাথে আমাদের গ্রাফিক্স ডিজাইনারদেরও কিন্তু এই ক্ষেত্রে এবং এই ক্ষেত্রটার মধ্যে কিন্তু আমাদের কাজও চলে আসতেছে। কিভাবে এই অনলাইন শপিং এর যে সবগুলোর যে আমাদের আমরা যদি বলি থাকি যে ওয়েবসাইট গুলো আমরা যদি যাই, সেখানে দেখতে পারবো যে এখানে বেসিক্যালি কি হচ্ছে, দেখা যায় যে প্রোডাক্টস গুলো রাখা হচ্ছে, এবং এই প্রোডাক্টস গুলোর মধ্যে যে ছবিগুলো দেখে কাস্টমাররা অ্যাকচুয়ালি কি করতেছে, এই ছবিগুলো দেখেই কিন্তু প্রোডাক্টস চুজ করতেছে, এবং যার কারণে এই ছবিগুলোর আসলে গুরুত্বটা কতটা এখানে যেন তেন ভাবে হয়তো এই ছবিগুলো দিতে পারবে না। এটার জন্য একটা সাজানো গোছানো, যেমন আমি এইটাই আর কিছু যাব না, ভিতরে চলে যাব না, এখান থেকে আমি যদি দেখি এই একটা প্রোডাক্ট তারা এইভাবে শো করতেছে, এবং এই শো যদি ওরা না করতো তাহলে কাস্টমাররা বুঝতে পারতো না এই আমরা কোন প্রোডাক্টটা নিব এবং প্রোডাক্টটা দেখতে কিরকম। তো যার কারণেই কিন্তু আমাদের এই ক্ষেত্রটার মধ্যে বা এই সেক্টরটার মধ্যে আমাদের কিন্তু কাজ থাকে, এবং এই রকম যে ফটোগুলো বা এরকম যে প্রোডাক্টস গুলো ওরা শো করতেছে, এই শো করার যে কাজগুলো, যে ফটো এডিটিং গুলো সাধারণত এই প্রোডাক্টস গুলো এভাবে থাকে না। এই প্রোডাক্টস গুলোকে এভাবে সেট করে নেওয়া হয় অনলাইন শপিং এর জন্য। তো এই শপিং এর জন্য যে অনলাইন এইভাবে সেট করে নেওয়া হয়, কিভাবে সেট করে নেওয়া হয় বা এই ক্ষেত্রে কি কি কাজগুলো আসে অনলাইন শপের জন্য, সেই কাজগুলো অ্যাকচুয়ালি আমরা দেখব। আসুন দেখেন, সেইটা দেখার জন্য আমরা একটু যদি যাই কিরকম প্রোডাক্ট গুলো থাকে বা কিরকম আমরা এডিট করে পাই। এটা যদি একটু সামারি আমরা বা কি বলবো, এটাকে যদি আমরা দেখতে যাই আসলে অনলাইনে কিরকম হয়। একটা টি শার্টই ধরি, টি শার্ট যদি সার্চ দিই, আমরা যদি গুগলে টি শার্ট সার্চ দিই, এরকম টি শার্ট গুলো আসে, কিন্তু অ্যাকচুয়ালি কি এরকম ভাবেই কি ছবিগুলো তোলা হয়? আসলে কিন্তু তা না, এরকম ভাবে তোলা হয় না। দেখা যায় যে এই ছবিগুলো অন্যভাবে তোলা হচ্ছে, বা পিছে কোনো কিছু আছে বা নয়েজি কিছু আছে, এগুলা ঠিক ওভাবে অনলাইনে প্রকাশ করা যাচ্ছে না। ঠিক এইভাবে আমরা কি করে আনবো ছবিগুলোকে, এইভাবে আমরা কি করে এডিট করব, সেই জিনিসগুলো আসলে আজকে আমরা দেখাবো। তো অনেক ভূমিকা টেনে ফেলেছি, অনেক কিছু বলে ফেলেছি, আসলে আমরা চলে আসি কাজে। কাজটা যদি আমরা করতে যাই, দেখেন এইখানে একটা ইমেজ আছে, হয়তোবা এরকম আপনার ইমেজে দেওয়া হবে যে এরকম থাকবে, বা আপনার হয়তোবা এরকম ইমেজ থাকবে, এরকম ব্যাকগ্রাউন্ড করে নিতে হবে, অথবা হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে এরকম করে নিতে হবে, যে কোনো একটা হতে পারে ক্লায়েন্টস এর যেরকম রিকোয়ারমেন্ট থাকে। এরকম থাকতে পারে, এটাকে বলতে পারে যে আমার হোয়াইট ব্যাকগ্রাউন্ড করে দেন, অথবা হোয়াইট ব্যাকগ্রাউন্ড থাকতে পারে, তখন হয়তো ক্লায়েন্টস বলে দেবে এরকম ব্যাকগ্রাউন্ড করে দেন। তো এক্ষেত্রে এই কাজগুলো আসলে কি করব, এই কাজগুলো করার জন্য আমাদের আসলে কি করতে হয়, আমরা যদি এই ব্যাপার নিয়ে একটু বলতে যাই, তাহলে এই আসলে প্রোডাক্ট এডিটিং এই অনলাইন শপের এডিটিং এর জন্য কি কি জিনিসগুলো আসলে আমরা করতে পারবো।
মূলত আমরা এই কাজগুলো করতেছি ফটোশপে, অ্যাডোবি ফটোশপে। এবং বলে রাখি আমি ফটোশপ CS6 ইউজ করতেছি এখানে। কিসের জন্য? কেননা এখন ফটোশপে CC18 চলে আসছে, তারপর আমি ফটোশপ CS6 ইউজ করতেছি। এই ইন্টারফেসটা এরকম দিচ্ছি এই কারণে, কেননা এখনো অনেকেই আছে যারা কাজ করতে চাচ্ছে কিন্তু হয়তো 18 চালাতে পারছেন না, CC18 চালাতে পারছেন না, বা CC17 চালাতে পারছেন না, বা 15 চালাতে পারছেন না। তাদের হয়তো পিসি সেটিং এ হয়তো CS6 টা কাজ দিচ্ছে। তো এই যে সেটিংস গুলো আছে বা ইন্টারফেস যেগুলো আছে সেগুলো তো পরবর্তী সেটিংস এ একই রকম, কিন্তু যেন বুঝতে পারে, সবাই যেন বুঝতে পারে সেই সুবিধার্থেই আমি CS6 দিয়ে কাজগুলো করে যাচ্ছি। আসলে আমরা একটু সামারি দেখে নিই বা এক ঝলক দেখে নিই এই ফটোশপ এডিটিং গুলো করতে গেলে আমাদের আসলে কি কি কাজগুলো করা লাগে। হ্যাঁ, এই কি কি কাজগুলো করা লাগে সেটা যদি আমরা দেখতে যাই, আমাদের আসে ক্লিপিং পাথের কাজ আসবে, ব্যাকগ্রাউন্ড রিমুভিং এর কাজ আসবে। তো এরকম দেখা যাবে এই কাজগুলো থাকবে। সাথে দেখা যাবে এই দুটো কাজ করার জন্য আমাদের যে টুলস গুলো কাজে আসবে, সেক্ষেত্রে তখন দেখা যাবে আমরা যে এই টুলস গুলো ইউজ করে আমরা এই দুটো কাজ করতে পারি। আসলে আমরা একটু টুলস গুলোর নামগুলো জেনে যাই, তারপরে আমরা চলে যাব টুলস গুলো নিয়ে কাজ করা। তো নামগুলো তার আগে জেনে আসি। সিলেকশন টুলস গুলো কাজে লাগবে। সিলেকশন টুলস গুলোর মধ্যে আছে মার্কার টুল, কুইক সিলেকশন টুল, ম্যাজিক ওয়ান টুল, লেসো টুল, পেন টুল। প্রত্যেকটা টুল দিয়ে আমি আজকে একটু দেখাবো, একটু করে দেখাবো যতটুকু দেখানো সম্ভব অল্প সময়ের মধ্যে। আর একটা হচ্ছে ইরেজার টুল। ইরেজার টুলটাও আমাদের কাজে লাগবে ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য। এই টুলসগুলো কাজে লাগে। সেক্ষেত্রে আপনারা এখানে নাম দেখে বুঝতে পারবেন ইরেজার টুল আছে, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল আছে, ম্যাজিক ইরেজার টুল আছে। এই মোটামুটি প্রাথমিক কাজগুলো আমরা করব। সাথে যদি আমরা একটু বলে থাকি আমাদের আরো কাজ লাগতে পারে, যেমন কালার চেঞ্জ করার কাজে লাগতে পারে, যেটা আমি তখন একটু আগে দেখাচ্ছিলাম। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে তখন দেখা যাবে হয়তো কালার চেঞ্জ করতে বলছে। বা আরেকটা জিনিস যেটা হয় ইমেজ রিসাইজ করার জন্য, ইমেজ রিসাইজ করারও কাজ থাকবে অনলাইন শপের ক্ষেত্রে। তো দেখা যাবে তারা একটা ইমেজ দিয়ে দিবে, সেই ইমেজটাকে সাইজ কিভাবে করবে। তো আমরা সামারি মোটামুটি জেনে গেলাম যে অনলাইন শপে এডিটিং এর জন্য কি কি কাজগুলো হয় বা এগুলোর জন্য কি কি টুলস গুলো লাগে। তো আসুন আমরা চলে আসি প্র্যাকটিক্যাল কাজে। সাপোজ ধরেন এখানে একটা আছে ইমেজ, আর এখানে একটা এটা একটা প্রিভিউ ধরে রাখি, যে কোনো একটা প্রিভিউ ধরে রাখি। আমি এটাকেই ধরতেছি যে আমি এই জিনিসটা এটাকে নিয়ে আসবো এরকম ভাবে নিয়ে আসবো। তো সেক্ষেত্রে কি করতে পারি, বা আমরা অন্য ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবো। একদম ইজি আমরা পার্টে চলে আসি। এক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে এটা যখন আমরা এডিট করতে যাব, আমার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট হচ্ছে আমার জাস্ট শুধুমাত্র আমার ছবিটা লাগবে। এক্ষেত্রে আমি কি করতে পারি, এরকম যখন আমার এক কালারের ব্যাকগ্রাউন্ড থাকবে সেই ক্ষেত্রে আমরা খুব ইজিলি একটা শর্টকাট টেকনিক কাজে লাগাতে পারি। সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল। ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল যদি আমি ধরি তখন দেখা যাবে এটাকে আমরা যখন ইউজ করব এক ক্লিকেই আমাদের কাজটা হয়ে যাবে। আমি আমার ইরেজারের সাইজ বাড়িয়ে নিচ্ছি। আমি যদি ফুল স্ক্রিন করে নেই এবং এখানে যদি শুধু একটা ক্লিক করি, জাস্ট হোয়াইটটা আমি সরিয়ে ফেলবো। তো সেক্ষেত্রে আমি দেখা যাচ্ছে শুধু একটা ক্লিক করে দিচ্ছি, তো দেখা যাচ্ছে এখানে এটা আমার ব্যাকগ্রাউন্ড ইরেজার হয়েছে। সরি, এখানে ভিতরে এটা আছে। তো এই ক্ষেত্রে হচ্ছে কি দেখেন, একটা ক্লিক করে দিচ্ছি ঠিকই, কিন্তু এই ক্ষেত্রে এই ড্রেসটা হোয়াইট ছিল, তো এইটার সাথে এইটা কি হলো, একসাথে এটা রিমুভ হয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে এই জিনিসটা কাজে লাগছে না। ওকে, তো আমরা আরেকটু যাই, অন্য একটা কোনো যদি ইমেজ দেখি, তো এই ক্ষেত্রে দেখি তো আমাদের ওই সিস্টেমটা কাজে লাগে কিনা। আমরা ব্যাকগ্রাউন্ড এটা নিলাম,
এবং এখানে আমি পুরো আমার ডকুমেন্টটা কভার করবে, সেই ক্ষেত্রে দেখি এখানে। হ্যাঁ, এই ক্ষেত্রে দেখেন এখানে কাজ দিচ্ছে কিছুটা। ওকে, এবং ক্ষেত্র বিশেষে আমরা অবস্থা বুঝে বুঝে তখন এভাবে যদি ইউজ করি, এবং দেখেন আমার কিন্তু ব্যাকগ্রাউন্ড অলরেডি চলে গেছে, হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে, আমার যা শুধু এখন প্রোডাক্টটা চলে আসছে। এখন এটাকে আমি যে কোনো একটা কিছুর মধ্যে বসাই দিতে পারবো, বা যে কোনো কালারের ব্যাকগ্রাউন্ডের মধ্যে বসাই দিতে পারবো। তো এইটা গেল একদম শর্টকাট টেকনিক ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য। তো সাধারণত দেখা যায় এত সহজ বা এতটা সবসময় যে হবে ব্যাকগ্রাউন্ড একই রকম থাকবে, সেটা কিন্তু আসলে সম্ভব হয় না। তো আমরা একটা ইমেজ নিয়ে আসি, একটু ক্রিটিক্যাল কিছু ইমেজ যদি নিয়ে আসতে চাই। সাপোজ আমরা এই একটা ইমেজ যদি নিয়ে আসি, এরকম অনলাইন শপে দেখা যাবে আমাদের কাজ করার ক্ষেত্রে আসবে। সাপোজ মনে করেন এই 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 ইমেজটাই আমরা কি করব, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিব, বা যে বলছিলাম ক্লিপিং পাথ করব। তো ক্লিপিং পাথের ক্ষেত্রে আগে তো ক্লিপিং পাথ করে নিতে হবে, তারপর দেখা যাবে আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবো বা এই টাইপের কিছু করবো। তো সেই ক্ষেত্রে আমরা দেখে আসি আবার টুলস গুলো, আমাদের টুলস গুলো কি করছি। এখানে আমরা ফার্স্টে নিয়েছি মার্কিউ টুল। হ্যাঁ, মার্কিউ টুলটা যে সবসময় আমরা কোনো কিছু করতে চাচ্ছি ওরকমও হতে পারে, বা যেমন ধরেন আমি এইরকম একটু মার্কিউ টুল দিয়ে এই জিনিসটা একটু সিলেক্ট করে নিলাম। ওকে, তো এটা যখন আমি সিলেক্ট করে নিলাম, আমার শুধু এটুকু থাকছে, এটাকে থাকলো। আর এটাকে আমি কি করলাম, ইনভার্স করে নেই, সিলেক্ট থেকে যে ইনভার্স করে নিলে বাইরের টুকু আমার চলে গেল, ইনভার্স হয়ে গেল। দেখেন কি হচ্ছে, এটা লকটা খুলে নিচ্ছি। আমি যদি এখন আমার কিবোর্ড থেকে ডিলিট চেপে দেই, আমার পেছনের বাড়তি অংশটুকু চলে গেল। এখন আমি আবার সিলেক্ট থেকে ডিসিলেক্ট করে দিচ্ছি, এখন আমার এইটুকু অংশ থাকলো। এখন এইটুকু অংশটাকেও আমার ডিলিট করতে হবে। তো এটা ঝামেলা হয়ে যাচ্ছে, এতটা না করে করতে পারি আমরা আরেকটু সহজ করে করতে পারি। তাহলে নেক্সট ইয়েতে যেতে পারি, যেটাকে বলা হচ্ছে কুইক সিলেকশন টুল। কুইক সিলেকশন টুল দিয়ে কি করতে পারি, আমরা সিলেক্ট করে আমরা অবজেক্টটাকে সিলেক্ট করে নিতে পারি, তারপর বাকিটুকু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেব। সেটার ক্ষেত্রে কি করা যায় দেখেন, এইখানে আমরা যখন কুইক সিলেকশন টুল সিলেক্ট করে দিব, স্বাভাবিকভাবে এটা যখন টুলস আমাদের টুলস মেনু, এবং এখানে যখন আমাদের অপশন বার চলে আসতেছে, অপশন বারে কি আসতেছে, এখানে আমার নরমালি যে সিলেকশন টুলস সেটা, এবং সাথে একটা আছে যে অ্যাড টু সিলেকশন। অ্যাড টু সিলেকশন হলে হয় কি, আমি যতটা ক্লিক করব, যদি সিলেকশন করি, আমি একটা ক্লিক করলাম ওই অতটুকুই সিলেকশন থাকবে। আর অ্যাড টু সিলেকশন যদি করি, আমি যতটা ক্লিক করব ওই আমার পূর্বের সিলেকশনের সাথে অ্যাড হতে থাকবে। আর এখানে যেটা আছে, এটা আমরা অপশনটার নামটা দেখে আসি, এটা হচ্ছে সাবট্রাক্ট ফ্রম সিলেকশন। তার মানে আমি যেটুকু সিলেক্ট করলাম তার মধ্যে থেকে যদি আমি এটা ক্লিক করি, এটা ধরে যদি আবার ক্লিক করি, এটা আমার বাদ হয়ে যাবে। দেখেন এখান থেকে এইটুকু যতটুকু ক্লিক করলাম ততটুকু বাদ হয়ে যাবে। আসলে আমরা অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি আমরা কাজগুলো দেখি, কাজটা কিভাবে করতে পারি। এটা ধরে যখনই আমরা এই যে দেখেন যতবার ক্লিক করছি আমার আগের সিলেকশনের সাথে অ্যাড হয়ে যাচ্ছে। আমি এই ক্ষেত্রে দেখেন এটা বাড়তি চলে যাচ্ছে। আমি এটাকে এই সিলেকশনটাকে আমি একটু ছোট করে নিতে পারি কিভাবে, আমি থার্ড ব্র্যাকেট কিবোর্ড থেকে থার্ড ব্র্যাকেট চাপলে আমার এটা ছোট হবে, থার্ড ব্র্যাকেট স্টার্টিং চাপলে এটা ছোট হবে, এবং থার্ড ব্র্যাকেট এন্ডিংটা দিলে এটা আমার বড় হতে থাকবে। অথবা আমরা এখান থেকে আমরা সাইজটা কমিয়ে নিতে পারবো, এই যেভাবে। ওকে, দেখেন এই যে ছোট হয়ে গেছে। ওকে, তাহলে এখন এটা বাড়তি আছে, এই বাড়তিটাকে আমি আবার একটু এখান থেকে মাইনাস দিয়ে তারপর এটাকে করতে পারি সিলেকশন, এইটুকু বাড়তিটা এভাবে সিলেকশন করতে পারি। আচ্ছা, আবার প্লাস দিচ্ছি, প্লাস দিয়ে তখন এটাকে আবার অ্যাড করে নিচ্ছি। আমরা একটু দেখার জন্য জুম করে নিতে পারি। এই যেহেতু চলে আসছে বাড়তি, আমরা এখান থেকে মাইনাস করে নিতে পারি, সাবট্রাক্ট ফ্রম সিলেকশন এটা নিয়ে করতে পারি।
আরেকটা শর্টকাট টেকনিক করতে পারি, আমরা বারবার ওখানে মাউস নিয়ে যাব, এখানে একটা সমস্যা। আমরা মাউস ধরা অবস্থায়, এই সিলেকশন টুল সিলেক্ট থাকা অবস্থায় শিফট যদি ধরি, শিফট ধরে যদি আমরা আমার মাউস এরকম ড্র্যাগ করতে থাকি, তাহলে কি হবে, শিফট ধরলে আমার অ্যাড টু সিলেকশন হয়ে যাবে, আর যদি অল্টার ধরে আমি মাউস ড্র্যাগ করতে থাকি তাহলে মাইনাস সিলেকশন হয়ে যাবে। দেখেন আমাদের এখানে সাইনটা দেখলে বোঝা যাবে। এখন এখানে চলে আসছে, এখন এইটাকে সিলেক্ট করে দিচ্ছি। ওকে, এটা সিলেক্ট চলে আসছে। এখন পুরোপুরি এটা আসলে একদম পারফেক্টলি সিলেকশন হয়নি, তাহলে এটাকে এখন আরো কি করতে পারি, এক্ষেত্রে আমরা কি করতে পারি, রিফাইন এজে চলে যেতে পারি। রিফাইন এজে যদি চলে যাই তখন কি হচ্ছে দেখেন, আমরা এখান থেকে একটু রেড কালারটা নিই, তাহলে আমরা ডিফারেন্সটা বুঝতে পারবো। এখন এখান থেকে দেখা যাচ্ছে যে আমার কিছু কিছু জায়গা রয়ে গেছে সিলেকশন করার জন্য। এখন আমরা এটাকে একটু ক্লোজ করে দেখতে পারি। এখন দেখা যাচ্ছে এই জায়গাটাতে আমার একটু বাদ রয়ে গেছে, তো এখানে আমি এটা কি করি, এইখানে অপশন আছে, এখান থেকে আমি এটাকে কমাতে পারছি স্কেলটা, এই যেভাবে কমিয়ে নিতে পারছি। এভাবে যখন দিচ্ছি তখন এটা আমার যে সিলেক্ট হয়ে যাচ্ছে। এভাবে করে মোটামুটি একটা করা যাচ্ছে। ওকে, আপাতত আমি এটা একটু আপনাদেরকে একটা রাফলি দেখাচ্ছি, খুব একদম পারফেক্ট করে দেখাচ্ছি না। পারফেক্টটা আমি দেখাবো, পারফেক্ট আসলে এটার থেকেও পারফেক্ট অন্যভাবে করা যায়। আমি যদি এখানে নিউ আউটপুট টু নিউজ লেয়ার দিয়ে দিই এবং ওকে দিয়ে দিই, তখন দেখা যাবে, দেখেন এটা ছোট করে দিলাম, একদম এটা আমার ব্যাকগ্রাউন্ড চলে আসলো, আমার ক্লিপিং পাথ হয়ে এটা ব্যাকগ্রাউন্ডে চলে আসলো। এবং এবং এটা হয়তো আমরা ক্লোজ যদি নেই তখন দেখা যাবে যে এই ক্ষেত্রে পুরোপুরি পারফেক্ট হচ্ছে না, পারফেক্ট হতে কিছু সমস্যা হচ্ছে। তো এখন যদি আমরা এটা পারফেক্ট করতে চাই তাহলে আরো কিছু কিছু আমরা টুলস কাজে লাগাতে পারি। সেক্ষেত্রে কি আসছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা লেসো টুলটা কাজে লাগাতে পারি। এখানে আবার দেখা যাচ্ছে আমরা ম্যাজিক ওয়ানটা আসতেছি, ম্যাজিক ওয়ানটা তখন আমরা যে কাজটা আমরা ব্যাকগ্রাউন্ড ইরেজার দিয়ে করেছি সেই কাজটা আমরা ম্যাজিক ওয়ান দিয়েও করতে পারি। তো সেইটা আমরা পরে দেখতেছি, আমরা একটু লেসো টুলটা দিয়ে আসি। দেখেন এই ক্ষেত্রে আমি এই জিনিসটা অফ করে দিলাম এবং এটা অন করলাম, তখন কি করেছিলাম, আমাদের সিলেকশনটা ছিল, আমরা একটু পারফেক্ট করার জন্য এখন আবার একটা সিস্টেম করব। একদম আমি রাফলি আমি সিলেক্ট করে যাচ্ছি, এবং এখন আমরা লেসো টুলের কাজটা দেখব। ওকে, এরকম আসলো। এখন আসেন আমরা লেসো টুল দিয়ে কি করব। এখানেই যে আছে লেসো টুল, এই লেসো টুলটা দিয়েও আমরা অনেক কিছু করতে পারবো। আপাতত নর্মাল লেসো টুল যেটা, সেটাকে আমি ইউজ করতেছি। লেসো টুলের সাথে সাথে আমরা যখন এটা লেসো টুল সিলেক্ট করলাম, সাথে সাথে এখানে আমাদের কিছু অপশন চলে আসতেছে, এবং এই ক্ষেত্রেও দেখা যাচ্ছে নর্মাল লেসো টুল আছে, সাথে অ্যাড টু সিলেকশন আছে, সাবট্রাকশন সিলেকশন আছে, ইন্টারসেকশন সিলেকশন আছে। তো আমাদের এই দুটোতেই কাজে এসে যাবে, অ্যাড টু সিলেকশন আর সাবট্রাকশন সিলেকশন যেটা, সেটা আমরা অ্যাড টু সিলেকশন নেই, যেহেতু আমাদের এইটুকু জায়গা বাদ আছে সেগুলো অ্যাড করব। ধরেন এভাবে করে ধরে আমি মার্কটা করে দিচ্ছি, এই চলে আসলো। আচ্ছা, এখানে একটু বাদ আছে, এখান থেকে নিয়ে এভাবে ধরে দিলাম, আসলো। এখান থেকে আমার দরকার, এখানে সিলেক্ট করে দিলাম, চলে আসলো। এখন দেখা যাচ্ছে আমি যদি জুম করি এই জায়গাটা বাড়তি আছে, এই জায়গাটা যখন বাদ দিব কি করে, তাহলে বাদ দিয়ে যখন দিতে যাবো তখন আমি সাবট্রাকশন সিলেকশনটা দিতে পারি।
যেমন এরকম করে ধরে আমরা এখন যদি এটাকে দিয়ে দিই, এটা আমাদের সাবজেক্ট হয়ে গেল। আবার এখানে আমার অ্যাড করা দরকার সেম কুইক সিলেকশনের মতো। আমি যদি শিফট ধরে লেসো টুলটাকে আমি চালাতে থাকি তাহলে প্লাস হবে। আমার এখানেও প্লাস দরকার, শিফট ধরে ধরলাম, এই জায়গাটাতে এভাবে আমার প্লাস হয়ে যাচ্ছে, আমার সিলেক্ট হয়ে যাচ্ছে, এইটুকু এভাবে দরকার, সিলেক্ট হয়ে যাচ্ছে। স্পেস বার ধরে আমি এভাবে হ্যান্ড টুলটাতে ইউজ করতে পারি, বা এইখানে যে হ্যান্ড টুল আছে সেটা ইউজ করতে পারি, অথবা আমি স্পেস বার ধরছি, স্পেস বার ধরলে আমার এভাবে এটা প্যান হচ্ছে স্ক্রিন। শিফট ধরলাম, আবার এখানে চলে আসলাম, এখন আবার একটু বাড়তে চলে আসছে। ওকে, এখন এটা আমি মাইনাস সিলেক্ট করা আছে, আর আমার কিছু করা লাগছে না। এভাবে ধরে যদি আমি করি আমার এভাবে সিলেক্ট হয়ে গেল। আবার এখানে শিফট ধরলাম, আসলো। তো এভাবে করে অ্যাকচুয়ালি আমরা পারফেক্ট করতে পারি। আমি আসলে সিস্টেমটা দেখাই দিতে পারি পুরোটা, এখন যদি করতে যাই আসলে একটু সময়ের ব্যাপার, কারণ এগুলো দেখা যায় একটু পারফেক্ট করে করতে হয়, পারফেক্ট করে করতে গেলে একটু সময় দিতে হয়। তো এই যে এইভাবে করে চলছে, আমার এটাও আবার মাইনাস করা লাগবে। ওকে, আমি এটা করে দিলাম, একটু অ্যাড করে দিচ্ছি, আবার এখানে ভিতরে চলে আসছে, একটু অ্যাড করে দিচ্ছি, ভিতরে চলে আসছে, আবার এখানে মাইনাসটা থাকবে। তো এভাবে খেয়াল করে আমি এভাবে করে করে যাচ্ছি। হ্যাঁ, ওকে। তো আমার এইটু সিলেকশন হয়ে গেল। আবার এরকম রিফাইন এজে যেতে পারি, রিফাইন এজে গিয়ে দেখতে পারি আমাদের আসলে কতটুকু সিলেক্ট হলো, কতটুকু সিলেক্ট হলো না। এভাবে দেখে আমরা এইভাবে দেখে আমরা এটাকে নিয়ে আসতে পারি। তো এখন এটা আবার আলাদা আমরা যদি সিলেকশন দিই, নিউ লেয়ারে নিয়ে যাই, ঠিক তেমনি এভাবে চলে যাবে। আমার এই লেয়ারটা অফ করে দিই, এই যে এভাবে চলে আসছে। আমি এখন মুভ টুল দিয়ে এটা ধরি, এটা ধরবে, এবং দেখা যায় এটাও ওরকম হয়ে যাচ্ছে। ওকে, তো আমার এটাও একটা চলে গেল, সিলেকশন হয়ে গেল। আচ্ছা, এখন এটাও গেল, এটাও গেল, আমার দুটোটাই ব্যাকগ্রাউন্ড রিমুভ এখানে চলে আসছে। এখন দুটোটা অফ করে দিয়ে আমি আবার মূল লেয়ারে চলে আসি। মূল লেয়ারে চলে আসে আমি যখন এখানে আসলাম, এক্ষেত্রে এখন আরেকটা জিনিস দেখাতে যাচ্ছি, এটা হচ্ছে লেসো টুলের আরেকটা পলিগনাল টুল। পলিগনাল টুলটা দেখা যাচ্ছে আমি এখানে ধরে এইভাবে করে আমি যদি টেনে নিয়ে যেতে থাকি তাহলে সেই অনুযায়ী এইভাবে যাবে। এভাবে করে সিলেক্ট করাটা, এই সিলেক্ট করাটা আসলে একটু টাফ হয়ে যায়, কেননা এটা আমার কার্ভ হয় না। আমার যখন কার্ভ করা দরকার পড়বে তখন আমি কার্ভ করতে পারবো না, এটা জাস্ট স্ট্রেট লাইনের মতো যেতে থাকবে। তো যার কারণে এটা পারফেক্ট হয় না। তো আমরা এই টুলটা না হয় বাদ দিব, এক্ষেত্রে এই টুলটা বাদ দিতে পারি, কোনো সমস্যা নেই। এভাবে আমি যখন অফ করে দেবো এটা সিলেক্ট হয়ে যাবে। তো আমার এটা টুলটা দরকার নেই। ওকে, আরেকটা টুল আছে, এটা হচ্ছে ম্যাগনেটিক লেসো টুল। এটা হচ্ছে নাম শুনেই বুঝতে পারবেন এটার কাজটা কি। জাস্ট আমি ধরে ধরে এখানে টেনে দিয়ে আমি যেতে থাকবো, এজ গুলোকে সে ম্যাগনেটের মতো ধরে নেবে। এভাবে করে আমি যেতে থাকবো, ম্যাগনেটের মতো ধরে নেবে। সরি, এখানে ভুল হয়ে গেছে, একটু খেয়াল করতে হবে। আবার যদি নিয়ে হবে, এই যে জাস্ট শুধু কুইকলি আমি যদি করতে চাই, তো এইভাবে করে এটা এইভাবে করে সিলেকশন করা যাবে। ওকে, আমি একটু জুম আউট করে নিই, জুম আউট করে তারপরে একদম করে যদি যেতে চাই, একদম রাফ করে করছি। হ্যাঁ,
একদম রাফলি আমি জাস্ট শুধু আপনাদেরকে টুলসটা সাথে পরিচয় করে দেওয়ার জন্য আমি শুধু এটা সিলেক্ট করলাম। এটা ঠিকমতো হচ্ছে না, আমার মাউসে প্রবলেম করছে একটু। ওকে, এখানে এসে আমার এটা অফ হয়ে গেল। আমি মোটামুটি এটা একটু সিলেক্ট করলাম, একদম রাফলি জাস্ট শুধু সিলেক্ট করে নিয়ে আসছি। আর এক্ষেত্রে তখন আমি যদি লেসো টুল দিয়ে সেম ওইভাবে যদি এভাবে করে ধরি, আমার এটা আবার ডিসিলেক্ট হয়ে যেতে থাকবে। হ্যাঁ, এভাবে করেই আসলে হবে। আমি যদি এরকম করে ধরি, এভাবে করে ডিসিলেক্ট হয়ে যাবে। আবার রিফাইনের দিকে যখন আমি যদি এইজ গুলো একটু রিফাইন করে নিই, তখন এটা আবার একই রকম হয়ে যাবে। তো এটা চলে গেল লেসো টুলের কাজ। আমরা আরেকটা টুলে চলে আসি, সেটা হচ্ছে পেন টুল। অ্যাকচুয়ালি পেন টুল দিয়েই প্রফেশনালি কাজগুলো করা যায় ঠিক মতো, যদি আমরা পেন টুলটার ইউজটা ঠিক মতো করতে পারি। পেন টুলটা একটা ইম্পর্টেন্ট একটা টুল। এটা দিয়ে অ্যাকচুয়ালি যা যেরকম আমরা শেপ নিতে চাই, যেরকম যা করতে চাই করা যায়, যদি আমরা পেন টুলটার ইউজটা জানতে পারি। এটা হচ্ছে পেন টুলের টুলসটা। এবং এই পেন টুলসটা যখন আমরা এক্সপ্যান্ড করব, তখন দেখতে পারবো আমরা আরো কিছু টুলস। এখানে ফ্রি ফর্ম পেন টুল। ফ্রি ফর্ম পেন টুল এখানে থেকে অ্যাকচুয়ালি যারা ড্রয়িং করেন তাদের জন্য একটু বেশি কাজে লাগবে। এখানে নরমাল পেন টুলটাই বেশি ইউজ হবে। অ্যাড অ্যাঙ্কর টুল, ডিলিট অ্যাঙ্কর টুল আর কনভার্ট পয়েন্ট টুল। ওকে, আমার এত কিছু দরকার নেই, আমি শুধু পেন টুলটা দিয়ে কাজ করব। এবং পেন টুলটা দিয়ে কিভাবে কাজ করবো আমরা যদি দেখতে যাই, যে কোনো একটা পয়েন্ট থেকে আমরা স্টার্ট করি, এখান থেকেই ধরি, এবং এটাতে যেভাবে আমি কার্ভ করতে চাই সেভাবে কার্ভ করতে পারবো, যেভাবে আমি স্ট্রেট করতে চাই স্ট্রেট করতে পারবো। জাস্ট ইজি। যেমন এটাকে আমি ধরলাম, অল্টার ধরে এখানে আমি আবার এগিয়ে যাচ্ছি আগের মতো ভাবে। যদি এটা করতে একটু সময় নিবে, কিন্তু এটাতে কাজ অ্যাকচুয়ালি পারফেক্ট হবে। এইভাবে করে যাব। যখনই পেন টুলটা আমার অন হচ্ছে, অন হওয়ার পরে যখন আমি চলে যাব, চলতে থাকবো, তখন আমার প্রতিটা অ্যাঙ্করের সাথে সাথে দুটো হ্যান্ডেল আসছে, এবং এই হ্যান্ডেলটা আমাকে জানাই দিচ্ছে আমি কিভাবে যেতে পারবো। যদি আমি এইভাবে টানি, দেখেন একটু বলতে বলতে পেন টুলের একটু পরিচয় দিয়ে দিই। এইভাবে যদি টানিয়ে হ্যান্ডেলটাকে, যেভাবে আমি যত দূরে নিয়ে যাব, এখানে ততই কার্ভ হতে থাকবে। যত কাছে নিয়ে আসবো তত স্ট্রেট হয়ে যাবে। ঠিক এইভাবে করেই আমরা চলে যাব। এবং এই অ্যাঙ্কর পয়েন্টে আসলে যদি আমি অল্টার চাপ দিই, অল্টার ধরে যদি এখানে ধরি, তাহলে আমার সামনের হ্যান্ডেলটা অফ হয়ে যাবে, এবং আমি আমার মতো করে হ্যান্ডেলটাকে বা পেন টুলের পাতটাকে আমি নিয়ে যেতে পারবো। ঠিক এইভাবে করে যাব। আমি এখনো রাফ করে দেখাচ্ছি, কেননা পারফেক্ট করে করতে অনেকটা টাইম লাগবে। আবার যদি ঠিক মতো না হয়, আমি কন্ট্রোল জেড দিয়ে নিলাম। এখানে আবার করে নিচ্ছে। স্টার্ট করে নিব, এখানে করে নিলাম। এইভাবে ধরে জাস্ট এটাতে আসলে এখানে যদি আমরা পেন টুলটা দিয়ে কাজ করতে থাকি, রিফাইন এজের কাজটা এখানে যে আমরা যে অপশনটা এখানে যাই, এখানে আর খুব একটা দরকার হয় না, যদি এখানেই ঠিক মতো আমরা ডিজাইন ধরে নিতে পারি।
একটু টাইম নিচ্ছে, কিন্তু এটার কাজটা একদম পারফেক্ট হয়। সিলেকশন টুলেও আসলে এভাবে পারফেক্ট করা যায়। সিলেকশন টুলেও টাইমটা দেখা যায় কমই লাগে, কিন্তু তারপরেও কিছু কিছু ক্ষেত্রে আমাদের পেন টুলটা আসলে ধরাই লাগে একদম পারফেক্টলি নিয়ে আসার জন্য। আমি এই জায়গাটাতে একটু রাফলি যাচ্ছি, অত বেশি পারফেক্ট হতে যাচ্ছি না, যেহেতু আমাদের আসলে অত বেশি সময় নেই, অল্প একটু সময়ের মধ্যে করে যাচ্ছি। আসলে আমরা আমাদের এই মেক ফিউচার আইটি থেকে চেষ্টা করে যাচ্ছি আমাদের ফিউচার ডিজাইনার যারা আছে তাদেরকে যথাযথ সহযোগিতার মাধ্যমে সামনে এগিয়ে নিয়ে যাওয়া। আমি জানি না কতটুকু আপনারা সহযোগিতা পাচ্ছেন আর কতটুকু আমরা সফল হতে পারছি আপনাদেরকে সহযোগিতা করতে, কিন্তু আমাদের চেষ্টা আসলে অব্যাহত রয়েছে। আর সেই চেষ্টার বলবো রেজাল্ট হিসেবে আমাদের এই লাইভ ক্লাসগুলো চলছে। আশা করি আপনাদের উপকার হচ্ছে। এবং এখানে আমরা ক্লাসের পাশাপাশি দেখা যাচ্ছে রিসোর্স গুলো দিয়ে দিচ্ছি। আমাদের যে সহকারী যে দরকার বা যে যে জিনিসগুলো দরকার হয় ডিজাইনিং এর ক্ষেত্রে সেই রিসোর্স গুলো দিয়ে দিচ্ছি। এবং সেই রিসোর্স গুলো পেতে অবশ্যই আমাদের গ্রুপে জয়েন হয়ে থাকবেন, তাহলে আমাদের রিসোর্স গুলো পেয়ে যাবে। দেখেন, কথা বলতে বলতে আমার সিলেকশন শেষ হয়ে গেল, কিন্তু এখানে হলেও কিন্তু আসলে শেষ হয়নি। এই জায়গাটাতে কিন্তু আমার বাদ রয়ে গেছে, কারণ এই জায়গাটাতে আমার ব্যাকগ্রাউন্ডের কাজ রয়ে গেছে। এইখানেও আমার তখন এই কাজটা আর একটু পেন টুলটা দেয়া লাগছে। আমি একটু রাফলি করলাম, এত পারফেক্ট করলাম না। ওকে, তো আমার এই সিলেক্ট হয়ে গেল এবং আমি এখন পুরো এই পার্টটাকে ক্লিপ করে ফেলবো, যেটাকে ক্লিপিং পার্ট বলছে। এটাকে এখন সিলেক্ট করে নিলাম, বাট অ্যাকচুয়ালি সিলেকশন হয়নি। সিলেক্ট করে নিয়েছি কিন্তু সিলেকশন হয়নি। সিলেকশনটাকে অ্যাক্টিভ করতে হলে আমাকে কি করতে হবে? কন্ট্রোল প্লাস এন্টার, কন্ট্রোল প্লাস এন্টার দিলে আমার সিলেকশন হয়ে যাচ্ছে। আসলে আমরা এই সিলেকশন করতে করতে এত বেশি খেয়াল রয়েছে, আমরা কমেন্টস গুলো পড়ে নেই। একটু কমেন্টস গুলো পড়ে নেই আপনাদের সুবিধার জন্য। এটা কি কোর্স করাচ্ছেন ভাইয়া? টাইটেলে অবশ্য রয়ে গেছিল, তারপরে বলে নিচ্ছি। এটা ফটোশপ এডিটিং ফর অনলাইন শপ। অনলাইনে যে প্রোডাক্টস গুলো এডিটিং করা হয় সেই এডিটিংস গুলো করা হচ্ছে। কিভাবে করব, কি টুলস গুলো ইউজ করে করব, সেই বেসিক্যালি এই জিনিসগুলো নিয়ে আমরা কথা বলছি। ওকে, ওকে, ধন্যবাদ রাফাত ভাই, ভালো লাগছে শুনে, ভালো লাগলো। ওকে, চলে আসি আমরা আবার একটু ক্লাসে। আমাদের সিলেকশন কিন্তু হয়ে গেল। ওকে, কিন্তু এখন এই সিলেকশন হওয়ার পরে আমরা বাকিটুকু গুলো কি করব? বাকি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবো কিভাবে? আমরা সিলেকশন তো করে নিলাম, শুধু এইটুকু সিলেক্ট করে নিলাম। বাকি যে জিনিসগুলো এটা কি করতে পারি? সেক্ষেত্রে আমরা করতে পারি, দেখেন, সিলেক্ট থেকে ইনভার্স, তাহলে আমার বাদ বাকি যে জায়গাগুলো সেই জায়গাগুলো সিলেক্ট হয়ে যাবে। এবং এক্ষেত্রে তখন যদি আমি জাস্ট ডিলিট চাপ দেই, সরি আমি লেয়ার সিলেক্ট করতে ভুলে গেছি, এই লেয়ারটাতে কাজ করছি। ফটোশপে এই একটা ইম্পর্টেন্ট জিনিস, যে লেয়ারটাতে কাজ করব সেই লেয়ারটা সিলেক্ট না থাকলে অন্য কোথাও কাজ হবে না। তো আমি এই লেয়ারটাতে কাজ করছিলাম,
কিন্তু এই লেয়ারটা সিলেক্ট করে রেখেছিলাম, যার কারণে আমি যখন ডিলিট চাপ দিলাম কোনো কাজ হলো না। ওকে, এখানে এই লেয়ারটাতে আমরা সিলেক্ট করলাম এবং আমরা কিবোর্ড থেকে যদি ডিলিট চাপ দিই, দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ড একদম চলে গেছে। এখন যদি আমি ডিসিলেক্ট করে দিই, Ctrl+D যদি চাপ দিই, প্রেস করি কিবোর্ড থেকে, অথবা সিলেক্ট থেকে আমি যদি ডিসিলেক্ট করে দিই, আমার প্রোডাক্টটা চলে আসলো। এবং আমি মুভ টুল দিয়ে আমি এটাকে যতবার নাড়ি কিছুই হবে না, আমার ব্যাকগ্রাউন্ড চলে গেছে একদম। যদিও রাফলি করলাম, তারপরও আগের রেজাল্ট গুলো থেকে এটা বেটার। তো এইভাবে করে আসলে ক্লিপিং পাথ এবং ব্যাকগ্রাউন্ড রিমুভ গুলো করা হয়, এবং এই প্রফেশনালি কাজগুলো এরকমই হয়। এই ছবিটা হয়তো খুব বেশি ক্রিটিক্যাল ছিল না, কিন্তু আরো অনেক অনেক ক্রিটিক্যাল ছবি ইমেজ আসলে পাওয়া যায়, প্রোডাক্টস এর ক্ষেত্রে পাওয়া যায়। তখন দেখা যায় এইভাবে করেই আমরা করতে পারি। তো আমরা এতক্ষণ তো এটা দেখছিলাম, এই ক্লিপিং পার্টটা এইভাবে করে দেখলাম। তো এখন আরো আমরা বললাম যে ইরেজার টুলের কাজ। ইরেজার টুলটা আসলে তখন কিভাবে কি করব, ইরেজার টুল গুলো আসলে কি কাজে লাগে দেখেন। হয়তোবা আমি এখানে বললাম কিছু আমার মনে হলো যে বাড়তি অংশ রয়ে গেছে, আমার ঠিক মতো হচ্ছে না। তো এখন এটাকে আবার কিভাবে কি করব, তো তখন আমরা কি করব, ইরেজার টুলটা আমরা ইউজ করতে পারি। যেমন ইরেজার টুলটাও এরকম ধরলাম এবং যথারীতি ব্রাশ ছোট বড় করার ক্ষেত্রে বা যেটা আমরা থার্ড ব্র্যাকেট ইউজ করি, এক্ষেত্রেও ইরেজারের ক্ষেত্রে আমরা সেটা ইউজ করতে পারবো। থার্ড ব্র্যাকেট এন্ডিং যখন দিব, স্টার্টিং যখন দিব, তখন এটা ছোট হতে থাকবে, আর যখন এটা এন্ডিংটা দিতে থাকবে এরকম বড় হতে থাকবে। তো আমাদের যখন যেটা দরকার হবে সেই জিনিসটা এভাবে করব। তো ধরে নিলাম আমার এই ক্ষেত্রে আমার একটু বাড়তি রয়ে গেছে, যদিও নাই, তারপরে বলছি বাড়তি রয়ে গেছে, আমরা এভাবে একটু এটাকে শেপ করে নিয়ে আসতে পারি। তো এইভাবে একটু মানে রিফাইন করার জন্য আমরা যে ওখানে রিফাইন দিয়েছিলাম, সেখানে না গিয়ে আমরা এই ইরেজার দিয়েও সেই ক্ষেত্রে কাজগুলো করতে পারি। যেমন এইখানে একটুখানি আমার একটু ডিলিট করা দরকার, আমি ইরেজারটাকে একদম ছোট করে নিয়ে আসলাম, ছোট করে নিয়ে এসে এখানে একটু ডিলিট করে দিলাম, এবং আমাকে তখন দেখা যাবে এই জিনিসটা একটু ঠিক মতো বসে গেল। বা এখানে একটু করে এভাবে করে দেব। এইভাবে করে আমাদের এই সবগুলো টুল দিয়ে আমাদের কাজগুলো পারফেক্ট করে নিয়ে আসতে হবে। যেমন এই যেভাবে করে নিয়ে আসলাম, এভাবে করে নিয়ে আসলাম। ওকে, তো মোটামুটি দেখা গেল এইভাবে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। আচ্ছা, একটা ছবি নিয়ে অনেকক্ষণ করলাম, আমরা আরো একটা ছবি, কোন একটা ছবি নিয়ে আসি। এইটা একটা ছবি নিয়ে আসতে পারি, বা ব্ল্যাক টাইপের একটা ছবি নিয়ে আসতে পারি। একদম এক কালারের একটা নিয়ে আসি। এক কালারের টি শার্ট গুলো নিয়ে যখন আসতে পারে, আমরা কাজ করার জন্য করে আসতে পারি, তখন কিভাবে কি করব, এবং সেই সাথে সাথে আমরা আরো কিছু দেখাবো। একটু লেট হচ্ছে, এই যে চলে আসছে। দেখেন এই ক্ষেত্রে একটা টুলস নিয়ে আমরা দেখাবো, সেটা আমরা বলছিলাম ম্যাজিক ওয়ান টুল, যেটা আমরা তখন দেখিনি, এখন দেখব ম্যাজিক ওয়ান টুল দিয়ে কি কাজ করতে পারি। ম্যাজিক ওয়ান টুলটা যখন আমরা ধরবো, এটা কুইক সিলেকশন টুলের সাথে আছে। কুইক সিলেকশন টুল যখন আমরা এক্সপান্ড করব, তখন ম্যাজিক ওয়ান টুল পাওয়া যাবে। এবং ম্যাজিক ওয়ান টুলটা যখন আমরা ধরবো, এটা যা শুধু যে কালারটার উপর ধরবো, সেই কালারটাই যেটুকু জায়গায় আছে সেইটুকু জায়গায় ওভাবে সিলেক্ট হয়ে যাবে। এবং এই যে দেখেন, আমি এক ক্লিকে আমি আমার প্রোডাক্টটা সিলেক্ট করে ফেললাম। এখন এটাকে যদি আমি এই লকটা খুলে নিই, এই সিলেক্ট করলাম। এখন আমরা যদি এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই, তাহলে কি করতে পারি, এখান থেকে সিলেক্ট থেকে যে আমরা ইনভার্স করে নিতে পারি, তাহলে বাইরের টুকুটা হয়ে গেল। এখন আমরা রিফাইন এজে গেলাম, রিফাইন এজে গিয়ে আচ্ছা সরি, ভুল হয়ে গেছে। সিলেকশন থেকে গিয়ে এখানে এই সিলেকশনটাই থাকো, রিফাইন এজে যাওয়ার পরে তখন এভাবে হয়ে যাবে সিলেকশন। তারপর আমরা যদি নিউ লেয়ারে নিয়ে যাই, ওকে ক্লিক করি, দেখেন আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। ম্যাজিক ওয়ান টুলের এই একটা মজা।
ব্যাকগ্রাউন্ড রিমুভার আর ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল আর ম্যাজিক ওয়ান টুল দিয়ে সহজে এই কাজগুলো করা যায়। কিন্তু এইগুলো হচ্ছে সমস্যা হয়, মানে সুবিধা হয় যখন এক কালারের কাজ থাকে বা এরকম সিম্পল কাজগুলো থাকে, তখন এই ক্ষেত্রে এই কাজগুলো করা যায়। কিন্তু ক্রিটিক্যাল কাজগুলো, যেমন একটু আগে আমরা এই কাজটা করলাম, তখন ওই ক্ষেত্রে আমাদের ওই টুলস গুলো, এই পেন টুলস দিয়ে বা কুইক সিলেকশন টুল দিয়ে বা লেসো টুল দিয়ে তখন আমাদের এই কাজগুলো করা লাগে। আচ্ছা, তো এই সেম ছবিটার মধ্যে আমি আরেকটা টুল নিয়ে বলছি, এটা হচ্ছে ম্যাজিক ইরেজার টুল। ম্যাজিক ইরেজার টুলটা দিয়ে আসলে কি কাজ করে? ম্যাজিক ইরেজার টুলটা দিয়ে আমি এখানে সিলেক্ট করে নিলাম আবার, এবং এখান থেকে ম্যাজিক ইরেজার টুল ধরলাম, এখান থেকে এই যে শুধু যে কালারটা ডিলিট করতে যাচ্ছি সেই কালারটার উপরে সিলেক্ট করে নিলাম। জাস্ট এই যে ম্যাজিকের যে স্টারটা দেখা যায়, স্টারটা যে এখানে থাকবে সেই কালারগুলো ডিলিট হয়ে গেল। দেখেন ডিলিট হয়ে গেছে। এখন আমি যদি এটা ধরে নিই, জাস্ট আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ। তো এই ছিল ক্লিপিং পাথ আর ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ। এখন হতে পারে আরো কাজ, কালার চেঞ্জ করার। তখন কিভাবে হয় বা তখন আমরা কিভাবে করতে পারি? চলো নিয়ে আসি আরেকটা। এটা নিয়ে আসলাম। এখন এটার আমরা কালার চেঞ্জ করব। তখন কিভাবে কি করতে পারি আমরা? এটাকে আনলাম, আনার পরে আমরা এখানে গুলো আর কিছু টুলস ধরবো না, আমরা এবার মেনু বার থেকে কাজ করব। মেনু বার থেকে যদি যাই তাহলে কি হবে? আমার এখানে ইমেজ আছে, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্টে যাব। অ্যাডজাস্টমেন্টে যাওয়ার পরে এখানে রিপ্লেস কালার বলে একটা অপশন আছে। রিপ্লেস কালারে যদি যাই এবং রিপ্লেস কালারে যাওয়ার পরে আমি যেই কালারটা সিলেক্ট করব সেই কালারটা এখানে দেখা যাবে, এবং বাদ বাকিগুলো থেকে আমার এটা আলাদা হয়ে যাবে। যেমন আমি এটা সিলেক্ট করলাম, দেখেন চলে আসলো। এখন একটু এখানে দেখা যাচ্ছে পুরোপুরি সিলেক্ট হয়নি, এই জায়গাটা একটু আছে, একটু ফ্রিজিনেস আছে, এই ফ্রিজিনেসটা আমি কমে দিয়েছি, বাড়িয়ে দিচ্ছি। এটা যেভাবে করে অ্যাডজাস্ট হয়, এই যে দেখেন এভাবে চলে আসছে। এখন এটাকে আমি একটু কালার চেঞ্জ করতে চাচ্ছি, যেমন এটা একটু পার্পল কালার চলে আসলো। এটা চলে আসলো। অথবা এটাকে আমরা একটু ব্লু কালার নিয়ে আসছি, আমাদের মেক প্রিজরেটিভ কালার, এটাই রাখি। এটাকে ওকে দিলাম, আমার কালার চেঞ্জ, এবং আমি এভাবে রাখতে পারি। এটা নিয়ে আসলাম, আবার এখানে একটা কাজ করি, এটা আমাদের সিলেক্ট হয়ে গেল। এখানে একটু ভাবে সিলেক্ট করে নিচ্ছি যতটুকু থাকে, এভাবে একটু সিলেক্ট করে এটাকে নিয়ে নিলাম। ওকে, এটা একটু ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিই। রিফাইন্যান্স করলাম, রিফাইন্যান্স থেকে নিউ লেয়ারে চলে আসলাম। ওকে, আমাদের এটা, আমার এটারও কালার চেঞ্জ করে ফেললাম, এটা আমার ব্যাকগ্রাউন্ডও রিমুভ করে ফেললাম। এখন কালার চেঞ্জের মধ্যে আমি এইটুকু দেখালাম, এতক্ষণ তো দেখালাম ব্যাকগ্রাউন্ডটা আমি নিয়ে আসছি, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে ফেলছি, ব্যাকগ্রাউন্ড থেকে ক্লিক করে আমি আমার প্রোডাক্টটা নিয়ে আসছি। কিন্তু আমরা এমন যদি হয় ক্লায়েন্ট বলে দিল যে আমার এর আগে যে জিনিসটা আমি দেখালাম শুরুর দিকে, যে এরকম একটা আমার ব্যাকগ্রাউন্ড ছিল, হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা ছিল, আমার এখন এরকম হয়ে গেল। এই কাজগুলো আসলে তখন কিভাবে কি করব? এই কাজগুলো যখন করতে যাব তখন দেখা যাবে এইভাবে আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ফেললাম। আর যখন আমরা ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করতে যাব, আমরা মার্কিউ টুল দিয়ে এটা আমরা পুরো ডকুমেন্টটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে আমরা যে কালার ক্লায়েন্ট বলে দিবে যে আমার ব্যাকগ্রাউন্ডটা এই কালার হবে, সাপোজ আমরা ধরে নেই একটা ব্যাকগ্রাউন্ড কালার আমরা যদি নিতে চাই, ক্লায়েন্ট বলে দিল এরকম কালার একটা যদি নেই এভাবে,
ধরেন একটু গোল্ডেন কালারের মধ্যে, এই কালারটা বলবো যে এই কালারটা আমার ব্যাকগ্রাউন্ড হবে। যত ছবি আসবে আমার ব্যাকগ্রাউন্ডটা এরকম কালার আসবে। ওকে, আমার এটা সিলেক্ট করা আছে এই লেয়ারে, আমার এখানে সিলেক্ট করা আছে, এবং এটা তো এই কালারের মধ্যে চলে যাবে। আমার ব্যাকগ্রাউন্ডের জন্য একটা লেয়ার নিতে হবে। সিলেক্ট করে নিলাম পুরো ডকুমেন্ট, আরেকটা নতুন লেয়ার নিলাম। নতুন লেয়ার নেওয়ার পরে আমার কি কালারটা আমি নিব সেই কালারটাও আমরা ফোরগ্রাউন্ডে নিয়ে আসলাম। এবার আমরা ইউজ করব পেন বাকেট। পেন বাকেটটা ধরে আমরা রং ঢেলে দিব আমার লেয়ারে। ওকে, এখন কি হলো, আমার তো চলে গেল প্রোডাক্টটা। এখন দেখা যাবে কি করে? কোনো সমস্যা নেই, এই লেয়ারটা ধরে টেনে নিচে নামিয়ে দিলাম, আমার প্রোডাক্টটাও দেখা গেল, আমার ব্যাকগ্রাউন্ড লেয়ারটাও কালার হয়ে গেল। এই ছিল কালার চেঞ্জ। ব্যাকগ্রাউন্ডের কালার যদি করতে চাই তাহলে সেটা। আর এমন যদি হয় ক্লায়েন্ট বলে দিল যে আমি গ্রেডিয়েন্ট নিব, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। আমি গ্রেডিয়েন্ট টুলটা সিলেক্ট করে এখান থেকে আমি যে কোনো একটা গ্রেডিয়েন্ট নিতে পারি, এবং এখানে আমার গ্রেডিয়েন্টটা অ্যাসাইন করে নিতে পারি। সাপোজ আমি এখানে একটা কালার নিলাম, এখানে কালারটা নিলাম এরকম। আমি আসলে কালারগুলো আমাদের লোগোর কালারগুলোই বেশি প্রিফার করি, এবং আমাদের মেক ফিউচারে যে কালারগুলো ইউজ হয় সেই কালারগুলো নিচ্ছি। এখান থেকে আরেকটা কালার নেই। ওকে, আমার একটা গ্রেডিয়েন্ট চলে আসলো, এবং এই গ্রেডিয়েন্টটাকে কি করব, আমরা চাইলে সেভ করে নিয়ে রাখতে পারি পরবর্তী কাজের জন্য, অথবা এখানে যদি আমরা দেখতে চাই এই গ্রেডিয়েন্টটা এরকম। ওকে, এখন এটা নিয়ে নিলাম। এখন এই গ্রেডিয়েন্ট টুলটা থাকা অবস্থায় আমার এই লেয়ারটা তো থাকবে। তো এখন আমি যেইভাবে গ্রেডিয়েন্টটা দিতে চাই সেইভাবে আমাদের গ্রেডিয়েন্টটা হয়ে যাবে। এটা তো লিনিয়ার হলো। আমরা যদি একটু রেডিয়াল দিতে চাই তাহলে এরকম হচ্ছে। আচ্ছা, অথবা যদি আমরা এখানে একটু এই স্টাইলে দিতে চাই, এখানে অনেক গ্রেডিয়েন্টের স্টাইল আছে। এরকম থাকলো, এরকম থাকলো, যেভাবে হোক, যেভাবে দেখতে ভালো লাগে বা যেভাবে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকে, এভাবে করে আমরা ইউজ করতে পারি ব্যাকগ্রাউন্ড। সলিড কালার দিয়েও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা দেখলাম, গ্রেডিয়েন্ট দিয়েও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা দেখলাম। ওকে, তাহলে আরেকটা জিনিস বাকি থাকলো কি, আমাদের ইমেজ রিসাইজিং। এখন ক্লায়েন্ট বলল, একটা সাইজ দিয়ে দিল যে আমার ইমেজটা আমরা একটু দেখে নেই, ইমেজ সাইজ কোথায় থেকে দেখব আর ইমেজ রিসাইজিংটা কোথা থেকে করব। আমরা এই মেনু বার থেকে ইমেজ থেকে যাব, ইমেজে গিয়ে ইমেজ সাইজ যাব। ইমেজ সাইজে এখন দেখা যাচ্ছে এই ইমেজটা 8 ইঞ্চি বাই 9 ইঞ্চি সাপোজ এরকম আছে। তো ক্লায়েন্ট বলে দিল আমার 5 ইঞ্চি 3 বাই 5 ইঞ্চির মধ্যে আমার ইমেজটা থাকবে। তো আমি এখানে 3 নিলাম, ইঞ্চি 3 নিলাম, আর এখানে 5 নিলাম। এখন হচ্ছে কি সমস্যা, দেখেন এখানে কিন্তু স্কেল অনুযায়ী হয়ে থাকতেছে। আমি যদি এই সেম স্কেলটা রাখতে চাই তাহলে এইগুলো অন থাকবে, চেক ইন করা থাকবে। আর যদি স্কেল আমরা চেঞ্জ করে নিতে চাই, এই যে কনস্ট্যান্ট প্রপোর্শনস যদি আমরা চেঞ্জ করে নিতে চাই তাহলে এটা উঠিয়ে দিয়ে, তখন আমি যদি এখানে 3 বাই 5 বসিয়ে দিই, ঠিক ওইভাবে আমার ইমেজটা হয়ে যাবে, এবং ওকে দিলাম, আমার ইমেজ ওইভাবে চলে আসলো। তো এইভাবে করে আমরা ইমেজ রিসাইজ করতে পারি। এবং আবার যদি এখন দেখা যায় যে এটা দেখতে ভালো লাগছে না, যেভাবে দেখতে ভালো লাগে, আবার যদি নিয়ে যাই আগের সাইজে, এবং এটাকে যেভাবে দেখতে ভালো লাগে সেভাবে করে নিতে যাই, যদি বলে যায় ক্লায়েন্ট যে যেভাবে দেখতে ভালো লাগে সেভাবে করবেন, তো ঠিক আছে, তাহলে আমরা এখানে যে কোনো একটা সিলেক্ট করে নিলাম। 5, হাইটটা 5ই রাখলাম। তারপর সেই হাইট অনুযায়ী ওয়াইডটা যেরকম কনস্ট্যান্ট থাকলে ভালো হয় সেভাবে ওকে করে দিয়ে ব্যাস, আমার প্রোডাক্টের সাইজে বা ইমেজের সাইজে কোনো চেঞ্জ হলো না। সরি, যে বেশেপ হলো না, চেঞ্জ হলো না ঠিক না, বেশেপ হলো না, কিন্তু আমার ইমেজের সাইজটা কমে আসলো।
ক্লায়েন্টের মতে যতটুকু তার হাইট ওভাবে দরকার ওভাবে কমে আসলো। ঠিক তেমনি এভাবে করে বাড়ানো যাবে, কমানো যাবে, যেভাবে করা যায় ওভাবে করা যাবে, কোনো সমস্যা নেই। তো মোটামুটি আমাদের এই ছিল এডিটিং। এবং আমি যদি আরেকটু রিক্যাপ করতে চাই তাহলে রিক্যাপ করব, কিন্তু তার আগে আমি আরেকটু দেখে আসতে চাই কমেন্টসে কিছু আছে কিনা। সেকেন্ড ক্লাসের ফাইলগুলো পাইনি, কি করতে পারি? ভাইয়া আপনি আমাদের গ্রুপে দেখতে পারেন, আমাদের গ্রুপে সবগুলো ফাইলস আছে, একটু খেয়াল করবেন আমাদের গ্রুপে যে ফাইলস গুলো আছে, ডকুমেন্টস গুলো আছে, আমাদের সব রিসোর্স গুলো আমাদের গ্রুপে আছে, দেখে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আর আমাদের যারা যারা গ্রুপে জয়েন করতে পারেননি এখনো, তাদের জন্য আমরা আমাদের গ্রুপ অ্যাড্রেস গুলো দিয়ে দিচ্ছি, সেখানে করতে পারবেন। এবং সাথে সাথে আমি আপনাদেরকে কিছু বলতে পারি, এটাও বলতে পারি, যেমন আমাদের মেক পিকচার আইটির ইউটিউব চ্যানেল আছে, আপনারা সেখানে গিয়েও আমাদের মেন্টরদের ক্লাস আছে, কিছু ছোট ছোট টিউটোরিয়ালস আছে যেগুলো আপনাদের কাজ করতে হেল্প করবে, সেখানে গেলে আপনারা দেখতে পারবেন। একটু লোড হতে টাইম নিচ্ছে। তো মোটামুটি আচ্ছা, এটা লোড হতে থাকুক, আমরা এই ফাঁকে আমরা রিক্যাপ করে আসতে পারি। আমরা প্রথমে কি দেখলাম? প্রথমে দেখলাম যে এডিটিং এর কাজগুলো কি হয়। কাজগুলো যদি একবারে আমরা বলে নিতে পারি, সেটা হচ্ছে ক্লিপিং পাথ হবে, ব্যাকগ্রাউন্ড রিমুভিং হবে, কালার চেঞ্জ হবে, এবং সাথে হচ্ছে ইমেজ রিসাইজিং হবে। তো এই কাজগুলোর জন্য কি হচ্ছে, ক্লিপিং পাথ এবং ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য আমাদের সিলেকশন করতে হচ্ছে। সিলেকশনের জন্য আমরা সিলেকশন টুলগুলো ইউজ করছি, এবং এই সিলেকশন টুলগুলো হচ্ছে মার্কিউ টুল। এই মার্কিউ টুলের মধ্যে আমরা রেক্টাঙ্গুলার মার্কিউ টুল পাবো, ইলেকট্রিক্যাল মার্কিউ টুল পাবো, এবং আরো দুটো যে টুলগুলো আছে আমরা যদি দেখি, এখানে সিঙ্গেল রো এবং সিঙ্গেল কলাম মার্কিউ টুল আছে। এগুলো দেখা যাচ্ছে সেই সুবিধা মতো যে যখন যেটা সুবিধা হবে সেটা হবে ইউজ করা যাবে। আরেকটা টুল হচ্ছে লেসো টুল। লেসো টুলের মধ্যে আমরা দেখেছি নরমাল লেসো টুল, ম্যাগনেটিক লেসো টুল, তারপরে হচ্ছে এখানে লেসো টুল যাওয়ার পরে আমরা পেয়েছিলাম কুইক সিলেকশন টুল। কুইক সিলেকশন টুল থেকে তারপরে আমরা যে চলে গেছিলাম ম্যাজিক টুল, ম্যাজিক ওয়ান টুল, যেটাকে জাদুর কি বলে, জাদুর ছুরি নাকি এরকম টাইপের বলে, যেটা ম্যাজিক ওয়ান টুল। এই ম্যাজিক দিয়েই আমরা আসলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য বা কালার সিলেকশন করার জন্য সেই কাজটা করতে পেরেছিলাম। তারপরে আমরা চলে আসছিলাম ইরেজার টুল থেকে। ইরেজার টুলে যখন আসলাম, ইরেজার টুলে তখন আমরা পেয়েছিলাম টিপটা টুল, নরমাল ইরেজার টুল, তারপর ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল। ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলে আমরা কি করেছিলাম, এক ক্লিকেই আমাদের ব্যাকগ্রাউন্ডটা আমরা রিমুভ করে দিতে পেরেছিলাম যখন ব্যাকগ্রাউন্ডটা এক কালার সলিড হয়। তারপরে আমরা চলে এসেছিলাম ম্যাজিক ইরেজার টুল। ম্যাজিক ইরেজার টুল এবং ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল কাছাকাছি। ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলটা দেখা যাচ্ছে আমরা ছোট বড় করে নিতে পারছি, সেইভাবে একটা পয়েন্ট আসে। আমরা যদি দেখাই, এই যে দেখেন একটা পয়েন্ট আসে, সেই পয়েন্টটা থেকে তারপরে
পয়েন্টার থেকে তখন দেখা যাচ্ছে আমরা যে কালারটা রিমুভ করতে যাচ্ছি সেই কালারটা সিলেক্ট হচ্ছে এবং দেন আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ফেলছি। যেমন ওই যে আমরা তখন দেখেছিলাম হোয়াইট